এখনো সে বৃন্দাবনে। এটা আমাদের দুপুরে ভোগ প্রসাদের কুপন আর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। ভজনানন্দ, আমি এসেছি এখানে 82 সালে। মহারাজ আমাকে নিয়েছে আমার গ্রাম থেকে। নমস্কার বন্ধুরা, নমিডিক এপিকিউর চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি আজকে গ্রাম বাংলার আরেকটি সুন্দর মন্দির এবং রামকৃষ্ণ আশ্রম আজকে আমি দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো। তো এখানে কিন্তু দুপুরের ভোগের ব্যবস্থাও আছে, এখানে আমরা ভোগ প্রসাদ আজকে গ্রহণ করব। তো কেমন কি টাইমিং আছে, কিভাবে আপনারা আসবেন, তাছাড়া পুজো দেওয়ার কি প্রসেস আছে, ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থা কি আছে, সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি গ্রাম বাংলার আরেকটি সবুজে ঘেরা মন্দিরের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলে আসলাম শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দির হাবিবপুর। আর তার সাথে এই মন্দিরের ভিতরেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এটাই হলো মেন গেট। আপনারা কিভাবে আসবেন না আসবেন সবই আমি দেখিয়ে দেবো। আর এই সোজা যেটা দেখলেন ওটাই হলো মেন মন্দির। তো সামনে গিয়েই আপনারা দেখতে পাবেন বাঁদিকে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির হাবিবপুর রামকৃষ্ণ আশ্রম। এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে, তাছাড়া খোলা বন্ধের টাইমিংও এখানে দেওয়া রয়েছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে থাকা এবং প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। এটা হলো বাঁ দিকে, মানে গেট থেকে ঢুকেই বাঁ দিকে। আর ডান দিকে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রামকৃষ্ণ আশ্রম। তো এখানে একটা হোমিও দাতব্য চিকিৎসালয়ও আছে, এই সোজাই দেখতে পাচ্ছেন। টাইমিংটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সকাল 10টা থেকে 12টা প্রতি সোমবার। ফোন নম্বরও এখানে দেওয়া আছে। কোনো রকম যোগাযোগ করতে চাইলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি। এটা হলো ঢুকে ডান দিকে। আর এই সোজাই হলো মেন মন্দির। এখানের মেন মহারাজ এখন শ্রী শ্রী ভজনানন্দ মহারাজ। আর আপনারা যদি এই রামকৃষ্ণ আশ্রমে থাকতে চান সেই ব্যবস্থাও আছে। যে ফোন নাম্বারটা দেওয়া রইল সেই নাম্বারে একটু ফোন করে আপনাদের যোগাযোগ করে নিতে হবে আগে থেকে। তাহলে আপনারা এসে এখানে থাকার ব্যবস্থাটাও পাবেন আর কি। ভোগ তো আছেই, তাছাড়াও থাকার ব্যবস্থাও এখানে আপনারা পাবেন। এই মন্দিরের ইতিহাসও আজকে আমি আপনাদের জানাব। তো এটাই হলো এখানের মেন মন্দির। তো প্রথমে আপনাদের কাজ হবে মেন মন্দিরে প্রবেশ করে অফিস ঘর থেকে, মানে এই সোজা আসবেন, উঠেই দেখতে পাবেন অফিস বলে এক জায়গায় লেখা আছে, এই জায়গাটা আর কি। এখান থেকে আপনাদের দুপুরের ভোগের প্রসাদের কুপনটা আপনারা সংগ্রহ করে নেবেন। আমি দেখুন ওপরে ফোন নম্বরও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফোন করে আগে থেকে যোগাযোগও করে নিতে পারেন। তো আপনারা যা মন চায় তাই দিয়েই এখানে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। তো আমরা 3 জন গিয়েছিলাম, 200 টাকা দিয়েছিলাম। তো এইটাই হলো মেন গেট। এই গেট থেকে প্রথমে আপনাদের প্রবেশ করতে হবে। আর এখানে তো রামকৃষ্ণ আশ্রম আপনাদের বললাম। আর এখানে রয়েছে মদন গোপাল জিউর পুরনো মন্দির, মানে এই মন্দিরটা নতুন করে সুন্দর করে করেছে আর কি, কংক্রিটে। আর এখানে পুরনো মন্দির রয়েছে। এই মন্দিরের পিছনেই আপনাদের দুপুরের ভোগের প্রসাদ যদি আপনারা গ্রহণ করেন, আপনারা মানে সেইখানে আর কি ভোগের প্রসাদ আপনাদের গ্রহণ করাবেন এনারা আর কি। এটা হলো মদন গোপাল জিউয়ের পুরনো মন্দির। দেখুন এখানে লেখাও আছে। হলো পুরো মন্দির চত্বরটা। তো বন্ধুরা, কিভাবে এই মদন গোপাল জিউর মন্দির ও রামকৃষ্ণ আশ্রমে আপনারা আসবেন সেটা আগে বলে দিই। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আপনাদের আসতে হবে হবিবপুর স্টেশনে। ট্রেন আপনাদের 2 নম্বরে নামাবে। আপনাদের ওভারব্রিজ পার করে আপনাদের 1 নম্বরের দিকে যেতে হবে। সেখান থেকে টোটো নিতে হবে। টোটো নিয়ে বলতে হবে মদন গোপাল জিউ মন্দিরে যাব, তাহলেই হবে। আপনাদের পার হেড 25 থেকে 30 টাকা লাগবে। একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। মন্দিরের দেওয়ালেও বিভিন্ন মনীষীদের মূর্তি খোদাই করে রয়েছে বানানো, দেখতেই পাচ্ছেন। সাই বাবা, শঙ্করাচার্য গুরুদেব পরপর রয়েছে দেখুন। মন্দির দর্শন করতে করতে কিছু ইতিহাসও এবার তুলে ধরা যাক। হবিবপুর শ্রী শ্রী মদন গোপাল জিউ মন্দিরের
অলৌকিক কিছু ঘটনার কথাও শোনা যায়। হবিবপুর তখন ছিল একদম গঙ্গার ধারে। রায় বংশের কোনো এক রাজা নৌকা করে যাচ্ছিলেন। হবিবপুরের চড়াভূমিতে তার নৌকা বেঁধে গেছিল। গোপ জাতির গ্রাম দেখে রাজার খুব ভালো লেগেছিল। ভেবেছিলেন সেখানে ঘর বসত করবেন আর কি। সেই রাত্রে নৌকায় ঘুমিয়ে স্বপ্ন দেখলেন মদন গোপাল তার কাছে এসে বলছেন, ওগো, তোরা আমায় গঙ্গায় ফেলে রেখে কোথায় যাচ্ছিস? আমি যে 7 দিন কিছু খেতে পাইনি। স্বপ্ন ভেঙে রাজা ধরফড়িয়ে উঠলেন। ভোর না হতেই গেলেন গঙ্গায় স্নান করতে। দেখলেন মদন গোপাল বিগ্রহ ঘাটে পড়ে রয়েছে। সেই বিগ্রহ যত্ন করে তুলে আনলেন। হবিবপুর মন্দির তৈরি করে মদন গোপাল জিউকে তিনি প্রতিষ্ঠা করলেন। এইভাবেই এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। এখন ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী চৈতন্যদেবের পূর্ণ আবির্ভাব তিথিতে শ্রী শ্রী মদন গোপাল জিউ দোল উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাসমারোহে অনুষ্ঠিত হয় এবং হবিবপুর গ্রাম এবং তার চতুষ্পদ গ্রামবাসীরা এই দোল উৎসবে যোগদান করেন এবং এই উপলক্ষে মেলাও বসে। তো চলুন এবার মদন গোপাল জিউকে আপনাদের দর্শন করাই, যার জন্য এখানে আসা। তো আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে 12টার মধ্যে ফুল মিষ্টি নিয়ে আপনাদের চলে আসতে হবে। হবিবপুর স্টেশনে নেমে ওখান থেকে ফুল মিষ্টি নিয়ে আসলেই ভালো হয় আর কি। একবারে এসে এখানে আপনারা পুজোও দিতে পারবেন। তো পুজোর পর আপনাদের এরকমভাবে প্রসাদও দেবে। এই মন্দিরে পুজোরও একটা ইতিহাস আছে। শ্রী শ্রী মদন গোপালের সেবা পূজায় সেই প্রাচীন ধারার প্রাণশক্তি পরিবর্তন ও বিপর্যয়ের মধ্যে চলতে চলতে এমন দুরবস্থায় এসে পৌঁছালো, সর্বশেষ সেবায়িত শিবশঙ্কর মুখোপাধ্যায় ইংরাজি 1968 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী নাবালক পুত্রদের সঙ্গে নিয়ে হবিবপুরের গ্রামে নিজের আবাসভূমি পরিত্যাগ করে দূরে বাস করতে লাগলেন। এইরূপ অবস্থায় হবিবপুর গ্রামের অধিবাসীগণ প্রাচীন বিগ্রহের সেবা পূজার পরিচালনার প্রতি একটা নৈতিক দায়িত্ববোধের প্রেরণ উদ্বুদ্ধ হয়। শ্রীমৎ স্বামী উত্তমানন্দজির উপর বিগ্রহের সেবা পূজার ভার অর্পণ করল গ্রামবাসীরাই আর কি। শ্রীমৎ স্বামী উত্তমানন্দজির উপর শুধু সেবা পূজার ভার অর্পণ করিয়ে তারা ক্ষান্ত থাকেন নাই, বরন্তু সেবা পূজাকে শৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থা করার জন্য শ্রী শ্রী মদন গোপালের পূর্বতন সেবায়িত রায়বংশের কেউ কেউ তার ভূসম্পত্তির নিজ নিজ অংশ থেকে কিছু কিছু জমি হবিবপুর গ্রামের একটি রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রীমৎ স্বামী উত্তমানন্দজিকে সেবায়িত রূপে উল্লেখ করিয়ে দানপত্র করেন। এইভাবেই উত্তমানন্দজি এইখানের যে রামকৃষ্ণ আশ্রম সেটাও প্রতিষ্ঠা করেন আর কি। তো এখানে 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ আরতি হয়ে যায় আর কি। তারপরেই ভোগের প্রসাদ আপনাদের প্রদান করবে। চলুন ভোগ প্রসাদটা গ্রহণ করে নিই। তারপর এখানে স্বামীজিদের কাছ থেকে এই মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য আমি জানব। তো দেখতেই পেলেন পুরনো যে মদন গোপাল জিউর মন্দির আপনাদের দেখালাম, তার পিছনের জায়গাটাতে আমরা চলে আসলাম। এখানেই ভোগ প্রসাদ আমাদের প্রদান করা হবে। দেখতেই পাচ্ছেন কলা পাতা দিয়ে দিয়েছে, 2-3 রকমের ভাজাও ছিল সেদিনের ভোগ প্রসাদে। তারপর দিল ভোগ প্রসাদে মানে ভোগ আরতির সময় যে অন্ন ছিল সেই অন্ন একটু, তারপর সাধারণ অন্ন দিয়ে দিল। পরপর দেখতে থাকুন আমাদের ভোগের প্রসাদে ওনারা কি কি দিয়েছিলেন। তারপরে চলে আসলো একটা সবজি, মানে শুক্তো ছিল, লেবু তো ছিলই তার সাথে, তার সঙ্গে ছিল ডাল, আরও 2 রকমের সবজি ছিল, আলু পটল এবং আলু সোয়াবিনের একটা সবজি ছিল, আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় এবং পায়েস। পেট ভরে শান্তিতে ভোগ প্রসাদ যেমন হয় সেইভাবেই আমরা পূর্ণ তৃপ্তি করে এখানে ভোগের প্রসাদ গ্রহণ করলাম। তো আপনারা যে ফোন করে আসবেন এনার কাছেই ফোনটা যাবে, আপনার কাছেই আসবে তো ফোন? আচ্ছা, এই যে হলো অফিস ঘর এনাদের আর কি। এখান থেকেই আপনাদের কুপনটা আর কি সংগ্রহ করতে হবে দুপুরের ভোগের প্রসাদ, এবং আপনারা যদি থাকতে চান এনার সঙ্গেই কথা বলে নেবেন। মন্দির উন্নয়ন কল্পে আপনারা যতটা দিতে চান ততটা দিতে পারেন, মানে দান হিসাবে আর কি। আর যেনারা দান দিয়েছেন দেখুন এখানে ফলক করে লাগানো রয়েছে। স্বামী সচিদানন্দ মহারাজের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এবং স্বামী ধীরানন্দ মহারাজের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। আর এই মন্দিরের এই নিচে, উপরে তো মদন গোপাল জিউর মন্দির আমি দেখালামই, আর এই নিচে রয়েছে মানে মিউজিয়াম হবে আর কি। সেই মিউজিয়ামেরই কাজ চলবে, মানে এখানে এখনও কাজ বাকি আছে।
এইখানে মিউজিয়াম হবে আর কি, দেখতে পাচ্ছেন। মানে এখানে কাজ হবে, এখনো কাজ বাকি আছে। যেমনটা বললাম, এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, নিত্য ভোগ দেখতেই পাচ্ছেন। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর ওপরে মন্দির তো আপনাদের দর্শন করিয়েইছি। আর এই দিকে হচ্ছে ভোগ প্রসাদ গ্রহণের কক্ষ আর কি, মানে এটা তৈরি হচ্ছে। আর আমাদের ভোগ প্রসাদ ওনারা যে মদন গোপাল জির পুরনো মন্দির, এর পিছনটাতেই ওনারা আমাদের ভোগ প্রসাদ দিয়েছিলেন আর কি। চলুন এবার মন্দির তো দেখালাম, মন্দিরের চারিদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। মদন গোপাল জিউর মন্দির এবং হরিপুর শ্রী রামকৃষ্ণের আশ্রম আর কি, এই দেখতে পাচ্ছেন। এই যে কম্বল বিতরণও হবে আর কি। এটা হলো মন্দিরের নাট মন্দির চত্বর আর কি, যেমন সমস্ত মন্দিরে হয়ে থাকে, বেশিরভাগ মন্দিরে হয়ে থাকে, এখানেও তো আর অন্যথা নেই। এটা হলো পুরো নাট মন্দির চত্বর। বিভিন্ন দেবদেবী এবং মনীষীদের ছবি নাট মন্দিরে দেওয়ালে লাগানো রয়েছে। এখানে মাতাজিরও একটা পাথরের মূর্তি বানানো রয়েছে আর কি। মানে এই যে হলো মেন মন্দির, মেন মন্দিরের পাশেই এখানে আর একটা বিগ্রহ আর কি, মূর্তি বানানো রয়েছে। আমার নাম হচ্ছে স্বামী ভজনানন্দ। আমি এসেছি এখানে 82 সালে, মহারাজ আমাকে নিয়ে এসেছিল আমার গ্রাম থেকে। 82 সালে এসেছি আমি 9ই পৌষ মাসের 9 তারিখে, বড়দিন। তারপর থেকে আমি এখানে আছি। আমি যখন এসেছি তখন এই পুরনো মন্দিরে ঠাকুর ছিল, টালির ঘর। সে রাত্রেবেলা ঘুমোচ্ছি, জল পড়ছে নাকের মুখে উঠে। তাই মহারাজকে বললো, মহারাজ জল পড়ছে তো। তখন আবার সে রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এলাম, সে হাঁড়ি পাশে রেখে দিলাম। তারপর খানিক বাদে জল থেমে গেল। তারপর সকাল হলো, সকাল হওয়ার পর ঠাকুরের যে সব কাজকর্ম করা। এখানে মন্দিরটি মানে কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? এইটা প্রতিষ্ঠা হচ্ছে সেই 12 ভূঁইয়ের আমলের। আচ্ছা, বহু পুরনো মন্দির। কতদিন পুরনো? হয়ে গেল প্রায় 550 বছর হয়ে গেল। 550 বছর। আচ্ছা আচ্ছা। এখানে কি নিত্য ভোগের? হ্যাঁ, নিত্য ভোগের ব্যবস্থা আছে। নিত্য সেই জমিদারদের ঠাকুর তো। আমরা রামকৃষ্ণ মঠের সাধু, মহারাজকে মহারাজ হাতে দিয়েছিল স্বামী সচ্চিদানন্দ মহারাজ। আচ্ছা, এখানে এই একই জায়গায় রামকৃষ্ণ মন্দির রয়েছে, আবার মদন গোপাল মন্দির। হ্যাঁ, এই মদন গোপালকে নিয়েই তো মেন। কিন্তু আমরা তো রামকৃষ্ণ মঠের সাধু, তো মহারাজ বলেছিলেন যদি রামকৃষ্ণ আশ্রম ঠিক করেন তাহলে আমি এখানে থাকতে পারি। আচ্ছা, কারণ আমি রামকৃষ্ণ মঠের সাধু। আচ্ছা মদন গোপাল মন্দির হবে, আচ্ছা কিন্তু রামকৃষ্ণ আশ্রম লিখিত করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম লিখিত আছে এখানে। আচ্ছা আচ্ছা। ওই জন্য তাহলে সেই জন্য আমি, হ্যাঁ, সেই জন্য আমি এখানটা সেবা পূজার ভাত নিতে পারি। আচ্ছা আচ্ছা। তারপরে গ্রামের লোক এসে ঠিক করলো তাই হবে। এবারে অনেক একটা মুষ্টি ভিক্ষার ইয়ে করে দিল। মহারাজ বিকেলবেলা ভিক্ষায় যেতেন পাড়ায়। হ্যাঁ, একা চলে যেতেন তখন একা। তো এবারে আমি এসেছি, আমি আসার আগে একজন এসেছিল স্বামী ধীরানন্দ, ওই যখন ছবি আছে, উনি এসেছেন 79 সালে, আমি এসেছি 82 সালে। মহারাজ আমাকে বাড়ি থেকে এনেছিল। এই নিয়ে এখানে এই বিগ্রহের মহিমা একটা দিক আছে। এই যে জমিদাররা গঙ্গায় ঘাটে একটা পিকনিকের ব্যবস্থা ছিল তাদের। সেই পিকনিক করার পরে চলে আসার পরে রাতে স্বপ্ন দেখতে, তোরা চলে গেলি, আমাকে নিয়ে গেলি না। আচ্ছা, সেই স্বপ্ন দেওয়া হচ্ছে মদন গোপাল। হ্যাঁ, সেই গঙ্গার ঘাটে দেখছে, মুখটুকু বেরিয়ে আছে, আমি 7 দিন খেতে পাইনি, তোরা চলে গেলে আমাকে নিয়ে যাবি না। আচ্ছা। তো সেই জমিদাররা এনে এখানে মন্দির ইয়ে করেছিল, প্রতিষ্ঠা করেছিল, পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন টালির ঘর। আচ্ছা। তো এই পর্যন্ত এইভাবে ভোগ রাগ চলতে থাকে। পুরোহিত ছিল তাদের, বান্দা পুরোহিত, সেই পুজো করতেন, সমস্ত কিছু করতেন। এইভাবেই চলে আসছে, দিনের পর দিন চলে আসছে। এখানে দোলের মেলা হয়, জন্মাষ্টমী হয় কৃষ্ণের। হ্যাঁ, মানে বছরে অনেক, হ্যাঁ, বছরে হ্যাঁ দোল করা হয়। হ্যাঁ, কৃষ্ণের দোল যেটা প্রথম হয়। রথযাত্রা হয়। হ্যাঁ, রথযাত্রা হতো আগে, তারপর আমরা আবার গেল বছর থেকে আরম্ভ করেছি। ওইটা থাকার ব্যবস্থা হ্যাঁ, রয়েছে? থাকার ব্যবস্থা আছে। বাইরে থেকে আসবে? হ্যাঁ, বাইরে থাকার ব্যবস্থা আছে, সমস্ত কিছু। হ্যাঁ, ফোন করে আসতে হবে আমাকে, 9টার মধ্যে ফোন করে দিতে হবে যে মহারাজ আমরা যাচ্ছি, 5 জন কি 7 জন কি 10 জন কি 15 জন,
আমি জেনে রইলাম যে হ্যাঁ ওনারা আসছে, সেইভাবে আমাকে একদিন আগে ফোন করে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে তো নির্ধারিত কোনো মূল্য নেই যে এই দিতে হবে বা কিছু? না, আমার সেরকম কোনো নাই। যে থাকবে না, আমরা ঠাকুরের নীতিতে চলি। দক্ষিণেশ্বরে ঠাকুর বলেছিলেন, দক্ষিণেশ্বরে একটা রেট বানছিলেন, তখন বলেছিল তোরা করছিস কি না, একটা রেট বানছি, খেতে গেলে এই দিতে বলছিল, দোকানদারি হবে না। হ্যাঁ, এটা তো দোকানদারি হবে রে, তোর ভক্ত যত আসবে তত তো রমরমি আশ্রম চলবে, তোর ভক্ত যত আসবে, হ্যাঁ, যার যেটা সমর্থ, 2 আনা 4 আনা 8 আনা, সে তখনকার যুগে ঠাকুর বলছেন যে যেটা দিবে, যত ভক্ত বাড়াবি তত তোর আশ্রম চলবে। আচ্ছা। তুই যখনই রেট করতে যাবি তখনই তোর দোকানদারি হয়ে যাবে। তার জন্য সমস্ত রামকৃষ্ণ মিশনে একই সিস্টেম আছে এখন। মানে এখন হ্যাঁ, হ্যাঁ, তুমি জয়রামবাটি যাও, জয়রামবাটিতে। জয়রামবাটি যে তোমাকে বলবে কজন খেয়েছো দাও, আচ্ছা, এই কথাই বলবে। আমি এখান থেকে 9 জনকে নিয়ে গেছি, বললে মহারাজের সঙ্গে কিছু কিনবো। আমি নিজে বললাম যে ঠাকুরকে একটা প্রণামী দে, আমি নিজে বলে দিলাম 9 জনকে, তোরা সবাই মিলে একটা ঠাকুরকে প্রণামী দে। খাবার পয়সা উনি নেবেন না, কারণ জয়রামবাটির পাশে তো আমার বাড়ি। আমার ওখানে তো চেনা পরিচিত আমি এখানে, যার ফলে এখনো জয়রামবাটি মহারাজের বই নাই, ওই ঈশানু স্মরণ। এই পরশুদিনে বই দিয়ে এলো উদ্বোধনে, কলকাতায় 3 জন গেল, মায়ের বাড়ি খাওয়া দাওয়া করেছে। এই যে মানে বিশেষ করে স্বামী সচ্চিদানন্দ তো বাগবাজার মায়ের বাড়ি 20 বছর ছিল। কাশ্মীর তোর ঘাটে তো মহারাজকে ফুরিয়ে এসেছি, মহারাজ বলেছিল আমার গুরুর কাছে আমাকে দিবে, কিন্তু মহারাজের পূর্ব আশ্রম হচ্ছে লিলুয়া ভট্টনগর, এখানে যখন আসলো তার আগের। আর বাগবাজারে থাকে আমি খাইনি, ওই বইগুলো লিখেছিল। আচ্ছা মহারাজ, এখানে নিত্য পূজার ব্যবস্থা কি রয়েছে? নিত্য পূজার ব্যবস্থা মানে আমি পুজো করি, আমি আরতি করি, আমি অনেক সময় ভোগ রান্না করি। আমার এক দিদি আছে, ও মহারাজের কাছে দীক্ষিত, সেও রান্না করে, আজকে যে রান্না করে সেই করেছে। আমি একটু বাইরে গেলাম, সন্ধ্যা আরতি আমাকে করতে হয়, আরতি করতে হয়। সকালে মঙ্গল আরতির ব্যবস্থা থাকে, কিন্তু সকালের মঙ্গল আরতির ব্যবস্থা মানে সকালবেলা একটু ফুল করতে নিয়ে একটু নাম টাম করে, হ্যাঁ, এই পর্যন্ত। তাছাড়া এই একা সামালতে পারি না আমি। গুছনা লোক যদি থাকে এক একটা তাহলে হয়। হ্যাঁ, পুজো নিয়ে সে আমার সে নাম করতো, আমাকে দিবে, দিয়ে তারা আমাকে পুজো করবে। হ্যাঁ, আমি তখনই দিয়ে দিই। কেউ এই গাড়ি কিনেছে, সে গাড়িরও আমাকে পুজো দিতে হয়। সামাজিক অনুষ্ঠান যেমন আছে আমার, ছেলেরা কিছু 25শে বৈশাখ এখানে আমার এখানে করে, আমি নিজে গান টান করি তো। আর বড় মহারাজ যেহেতু রবীন্দ্রনাথকে সঙ্গ করেছিল, মহারাজ তো সেই ঢাকা বিক্রমপুরের ছেলে, তখন তো ভাগ হয়নি, কলকাতাতে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইয়ে করে সন্ন্যাস নিল, সন্ন্যাস নেওয়ার পরে সংস্কৃত পড়াশোনা আরম্ভ করলো। সে সব বই মহারাজ এই ঘরে পাণ্ডিত্য আছে সব আলমারি। এবার জন্মদিন, অন্নপ্রাশন, হ্যাঁ এগুলো হয়, হ্যাঁ ওই ঘরে করি আমরা। শোনো, আমার এখানে কোনো ব্যাপার না, আমি শুধু একটা জিনিস, আমি বিয়েটা এখানে দিতে পারবো না, শ্রাদ্ধ আমি করবো না, শ্রাদ্ধ বিয়ে আমরা এখানে করছি না। তারপর তুমি যেভাবে করবো আমি করবো, হ্যাঁ সব করবো, তুমি যেভাবেই করো, আমি দুটো জিনিস আমরা করবো না। একটা বিয়ে আমরা যাবো না, তুমি আমাকে নিমন্ত্রণ না করলে আমি তোমার বাড়ি যাবো না, তোমার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে, তুমি অন্য সময় আমাকে খাও, ওই দিন আমি যাবো না। তোমার বাবা কি মা মরেছে, যেই মরেছে, আমি ওই দিন ওই সাথে আমি যাবো না, খেতে বিয়েতেও যাবো না, এই দুটো দিন আমরা যাবো না, এটা ঠাকুরের আমাদের নীতি। শুধু আমাকে জানাতে হবে 9টার মধ্যে যে মহারাজ আমরা যাচ্ছি কজন, ওখানে প্রসাদ পাবো। এই যে আশ্রম সাধুদের নয়, আশ্রম হচ্ছে ভক্তদের। এই ভক্তরা আসা যা করবে, আনন্দ পাবে। আমার এটা একবারে টাউন নয় যে আমার টাউনের ভিতরে আশ্রম, আমার এটা ফাঁকার মধ্যে আশ্রম, একটু ধীর স্থির যাই করো, একটু টবধান করলো, সে ঠাকুরের নাম করতে করতে সে প্রসাদ পেয়ে গেল, হ্যাঁ প্রসাদ ভোগ হয়ে যাবে, প্রসাদ পাবে। এখানে আসা যায়, কোনো অসুবিধা হবে না। এবারে বিশ্রাম করবে, আমার ঘর আছে, বিশ্রাম করবে, দরকারও একদিন থাকবে, 2 দিন থাকবে, তাও আমার কাছে কোনো ভাড়ার ব্যাপারে কোনো ব্যাপার নাই, যে যা পারবে দিয়ে যাবে। তুমি ঠাকুরকে দিয়ে যাচ্ছ, আমাকে নয়, তুমি মন্দিরে দিচ্ছ, আমাকে নয়। কারণ মহারাজ চাইছে কি ভক্ত আসুক। আমার তো কাজ আছে, ধরুন আমার এখন আন্ডারগ্রাউন্ডে কাজ আছে, ওখানে আমাকে ঠাকুর দিতে হবে, একটা দেখার মতো আমি জিনিস করতে চাচ্ছি, ভক্তরা এসে দেখে বলবে একটা জিনিস দেখা এবার, আমাকে ভিতরে গুপ্তবিন্দার মতো করতে হবে, সিনারি দিয়ে বিভিন্ন ঠাকুর দিতে হবে আমাকে ওখানে। তাহলে চিন্তা করো, যখন একটা বিরাট খরচা আছে, ওই প্রত্যেকটা
20-22টা খোপ আছে, ওই খোপের মধ্যে আমাকে ঠাকুর দিতে হবে। আমি তো সেখানে তো টিকিটের ব্যবস্থা করতে পারবো না। যা দিবে তারা দিয়ে যাবে, তারা দেখবে, যা দেবে তাই। তারা। আমাদের কাছে কোনো ইয়ে নাই। এটাই রাম আমার অনেকেই বলে তেমন না, বাণী ছিল। না আনন্দ মহারাজকে কেউ মত করাবে তুমি এটা করো, এটা করাতে পারবে না। তার ইচ্ছাই চলছে, তার ইচ্ছাই চলবে, সেই ভক্তরাই চালাচ্ছে, ভক্তরাই আসছে, আসা যা করছে। এখানে আমার বলতে কিছু নয়। আমি এখানে আসলাম, আমি যে এখানে আসলাম, এই জন্মগ্রহণ করবো, আমি জন্মগ্রহণ করার সময় আমি কি নিয়ে এসেছিলাম, কি নিয়েছি আমি কিছু আনতে পারি না, আনিও না। আর এই যে আমি আছি এখানে, আমি কি রেখে যাব, কি নিয়ে যাব বলো? আমি কি রেখে যাব, কি নিয়ে যাব? এই ভালোবাসাটুকু থাকবে, প্রত্যেক ভক্তদের প্রতি আমার ভালোবাসাটুকু থাকবে। অবশ্যই সকলে আসবেন। আসবেন, এই বলে আমি কথা শেষ করছি। আপনারা আসবেন, অসুবিধে হলে আমাকে বলবেন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, যে মহারাজ তো আছে আমাদের, যে মহারাজ এক রাত থাকবো কি দু রাত থাকবো, কোনো অসুবিধা হবে কিনা আমাকে বলবেন। আমার সব কিছু করে আছে। এই শীতের দিন আমাকে লেপ কাঁটা সমস্ত করে রাখতে হয়েছে। যে যেটা চাইবে আমাকে দিতে হবে। কারণ আলো বাতাসের পরিবর্তন থাকতে পারে তো। আমি জানি কল্যাণী পেরোলি এদিকে ঠান্ডা, কল্যাণীর ওদিকে গরম, কারণ তো নিজে যাতায়াত করেছি। নদী জেলায় ঢুকলে নদী জেলায় ঠান্ডাটা বেশি হবে, কৃষ্ণনগর গেলে আরো হবে। অসুবিধা হবে না, আপনারা আসবেন, কোনো অসুবিধা হবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। আমাদের দুপুরে ভোগের প্রসাদ তো খাওয়া হলোই, আপনাদের দেখালাম এখানে ভোগের প্রসাদে ওনারা কি কি দেন, মানে মন্দির কটা থেকে কটা অবধি খোলা, মানে কখন কি টাইমিং আছে মন্দিরে। তাছাড়াও এই মন্দিরে আসলে থাকার ব্যবস্থা, ভোগের ব্যবস্থা, সমস্ত ইনফরমেশানই দিলাম এই গ্রাম বাংলার অপূর্ব সুন্দর এই মন্দিরে। আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন।